দর্শক স্বাগত পলিটিক্সে। যদিও আজকে আমরা ঠিক পলিটিক্স নিয়ে কথা বলবো না, কিংবা কম বলবো। আজকে আমরা কথা বলতে যাবো সাংবাদিকতা নিয়ে, গণমাধ্যম নিয়ে, গণমাধ্যম বিষয়ক পড়াশোনা এবং তরুণদের যে একটা বড় জাগরণ বা অভ্যুত্থান আমরা দেখলাম গত জুলাই আগস্টে। সেই তরুণরা এই প্রফেশনকে, এই পেশাটাকে কিভাবে দেখে এবং এই পেশার যে সংকটের কথা আমরা সবসময় শুনি, সেই সংকটগুলো সমাধানে এই তরুণদের আসলে কতটুকু ভূমিকা রাখবার সুযোগ আছে। এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে যেসব পড়াশোনা করানো হয়, সেগুলো আসলে কতটা এই সময়কে ধারণ করে, এই বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষক ডক্টর অলিউর রহমান। অলি ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ সময় উপযোগী এই বিষয়টিকে নিয়ে অবতারণা করার জন্য। জি, আমরা জুলাই আগস্টে যে দেখলাম, যারা অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনে ছিলেন, একটা বড় অংশ ছিলেন ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিশেষ করে শেষ দিকে এসে এই আন্দোলনের আসলে লিড করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তো সেইখানে আপনিও ওই সময়টাকে দেখেছেন খুব কাছ থেকে, আপনার শিক্ষার্থীরাই রাস্তায় ছিল। এই জেনারেশন এখন আমরা যদি আজকে এই অভ্যুত্থানের 9 মাস পরে এসে দাঁড়িয়ে বাংলাদেশের সাংবাদিকতাটাকে দেখবার চেষ্টা করি, জুলাই আগস্টের আগে যেই ধরনের সাংবাদিকতা আমরা দেখে অভ্যস্ত ছিলাম, আপনার কি মনে হয় যে এই 9 মাসে কোথাও কোনো পরিবর্তন আপনি দেখছেন? ধন্যবাদ। সাংবাদিকতার জায়গায় আমি পরিবর্তন দেখছি, যে সাংবাদিকতার যে আমরা ফ্রিডম অফ দ্য প্রেস, ফ্রিডম অফ ইনফরমেশনের যে ধারণা আমাদের আছে, সেই জায়গা থেকে আমরা দেখছি যে ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের যুগে, তথ্য সমাজের এই যুগে সবাই মুক্তভাবে কথা বলতে পারছে। এবং এই মুক্তভাবে কথা বলা আমরা পারিনি বিগত প্রায় 15 বছরের বেশি সময়, 16 বছর প্রায়। সেই সময় আমরা কথা বলতে পারিনি। সেই তুলনায় আমি দেখছি যে এখন মানুষ অনেক মন খুলে কথা বলতে পারছে। তবে সাংবাদিকতার গুণগত মান বা সাংবাদিকতা চর্চার যে উৎকর্ষ, সেই জায়গা কতটা অর্জিত হয়েছে, সেখানে অবশ্যই একাধিক প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এবং আমরা লক্ষ্য করি যে আসলে গণমাধ্যম শিল্প হিসাবে, যে গণমাধ্যম শিল্প এইটা এখন ধুঁকছে নানাভাবে, এবং গণমাধ্যমের যে গভর্নেন্স, এই জায়গাটাও খুব সংকটে রয়েছে, যে কারণে এইটার সুফল আমরা পাচ্ছি না। কিন্তু আসার জায়গা একটা, সেটা হচ্ছে এই তারুণ্য বা এই তরুণ যারা এই মুক্তভাবে এক অল্টারনেটিভ একটা গণমাধ্যম তারা আবিষ্কার করেছে। তারা নিজেরাই প্রত্যেকে গণমাধ্যম, আমিই গণমাধ্যম, এই অবস্থায় চলে গিয়েছিল। এবং তারা একটা জাগরণ তৈরি করেছে, এবং তারা মূলধারা গণমাধ্যমের উপরে ভরসা করেনি। এবং এই গণমাধ্যমটাই এখন বাংলাদেশের সত্যিকার অর্থে যে গভর্নেন্স, তার উপরে প্রত্যাশার চাপ তৈরিতে বড় প্ল্যাটফর্ম। আপনি বলছিলেন যে মানুষ কথা বলতে পারছে। এখন মানুষ কথা বলতে পারছে তার সোশ্যাল মিডিয়া, ধরেন তার স্মার্টফোন আছে, তার একটা ফেসবুক আইডি আছে। কিন্তু আমরা যদি প্রশ্নটা করি, মানুষের এই ভাবনা চিন্তা, তার যে ক্ষোভ, এইটা কতটা আপনি গণমাধ্যমের স্ক্রিনে দেখেন, সেটা টেলিভিশনের স্ক্রিনে বলেন বা পত্রিকার পাতায় বলেন, মানে রিফ্লেকশন কেমন দেখেন? রিফ্লেকশনটা আসলে সময়ের এই যে অল্টারনেটিভ মিডিয়ার কথা বলেছি, এটা অত্যন্ত গতিময়, এটা এবং দ্রুততম মাধ্যম। কিন্তু এই তুলনায় যে পেশাদারিত্ব মূলধারার গণমাধ্যমের প্রয়োজন, এবং সেইখানে যে গভর্নেন্স প্রয়োজন, সেইখানে যে প্রণোদনা প্রয়োজন, সেইখানে এই জায়গায় নানা সংকট থাকা, এটা সবসময় পিছিয়ে পড়ছে। এবং আমরা একেবারে বাংলাদেশের প্রথম সারির প্রথম 1-2-3টা পত্রিকাকেও মাঝে মাঝে দেখছি তারা তাদের এই গতির সাথে তাল মেলাতে যে ভুল স্বীকার করে তাদের সংবাদকে প্রত্যাহার করতে হচ্ছে। সেটি এই সংকট এবং গতির কারণে। এইটা কি পেশাদারির সংকট, নাকি আপনি বলবেন যে দক্ষ জনবলের অভাব? এটা কিছুটা পেশাদারির সংকট, আর দ্বিতীয়ত হচ্ছে তাদের এই দ্রুত গতির সাথে যেতে হবে, যেটা সোশ্যাল মিডিয়া যে গতির সাথে যে জায়গাটা, মানে কানেক্টিভিটি, অর্থাৎ অডিয়েন্সের সাথে কানেক্ট করছে, সেই জায়গার যে চ্যালেঞ্জটা তো আমাদের মূলধারার গণমাধ্যমকে নিতে হবে। এবং তারা তো আসলে অনেক দায়িত্বশীল মাধ্যম। আপনি গতির কথা বললেন, যখন দ্রুত করবেন আপনি, এখন ধরেন ফেসবুকে একটা লোক চট করে একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারে, সেটা ভুল হলেও এইটা জাতির উপরে অত বেশি ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু একটা দায়িত্বশীল গণমাধ্যম, আপনি যে 1-2টি পত্রিকার কথা বললেন যে একদম প্রথম সারির, তারা সাম্প্রতিক 1-2টা ঘটনায় ভুল স্বীকার করেছে, তারা যদি সোশ্যাল মিডিয়ার মতো এরকম হারি জার্নালিজম করতে চায়, মানে খুব দ্রুত যেতে গেলে ভুল তো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এটা সম্ভব না, কারণ হচ্ছে যে এটার অল্টারনেটিভ আছে। সেটা হচ্ছে যে ম্যানুয়াল পদ্ধতিতে যদি আমরা শুধু
বিবেক এবং পেশাদারিত্বের ম্যানুয়াল টেকনিক্সগুলো ব্যবহার করি, তাহলে পিছিয়ে পড়তেই হবে। আচ্ছা, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা যদি এখানে এই করি, যেমন এখন ফ্যাক্ট চেকিং টুলগুলো যে ব্যবহৃত হচ্ছে, সেই টুলসগুলো যদি আমি ব্যবহার করতে পারি, মুহূর্তে আসলে পৃথিবীর থেকে এই করবে। আপনি দেখবেন যে ডিপসিকের মতো তারা একেবারে মুহূর্তে তথ্য দিয়ে ফেলছে সাধারণ নাগরিকদের। অর্থাৎ একজন সাধারণ নাগরিক যখন সাংবাদিকতা করছে, সে কিন্তু কোনো বিনিয়োগ ছাড়াই সে মুহূর্তে কিন্তু তথ্যের মোটামুটি ধারণা পাচ্ছে, এবং ডেটা যেটা পাচ্ছে না, তো সেই ডেটাটাও বলে দিচ্ছে না এই ডেটাটা অ্যাভেলেবেল না, তা চেক করতে পারছে। কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়র দিয়ে করছে। এটা যেমন তাদের সেন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি এখানে ঘাটতি হচ্ছে। আবার উল্টো দিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা দেখবো যে এখন আমরা ব্লগারদের দিকে ঝুঁকে যাচ্ছি। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ব্লগাররা বলছে। ব্লগাররা কেন তারা ডিকটেট করছে? তারা কিন্তু একক একজন ব্যক্তি, সে কিন্তু একটা মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে অনেক বেশি শক্তি প্রভাব বিস্তার করছে একটা সরকারের উপরে, বিকজ অফ তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুযোগগুলো নিতে পারছে, তারা ফ্যাক্ট চেকিং করতে পারছে, তারা তো ভুল তথ্য দিচ্ছে না। সেটা যদি পারে, কেন গণমাধ্যম একটা প্রতিষ্ঠান হিসেবে পারবে না? মানে গণমাধ্যমকে, মানে মূলধারার গণমাধ্যমকে ফাইট করতে হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে। এবার একই সঙ্গে আপনি বললেন যে কিছু প্রভাবশালী ব্লগারদের সঙ্গে। অবশ্যই অবশ্যই। এখন আপনি আরেকটা কথা বলছিলেন যে এখন সাধারণ মানুষ যখন সাংবাদিকতা করে, সাধারণ মানুষের কাজ তো সাংবাদিকতা করার না। সেটা না, কিন্তু এখন একটা সময়ের একটা দাবি এবং চাহিদা তৈরি হয়। যেমন আমাদের ধরেন 5ই আগস্টের পর থেকে মানুষের প্রত্যাশার চাপ তৈরি হয়েছে। আমরা আসলে সবকিছু উন্নয়ন চাই না, আমরা চাই হচ্ছে একটা গভর্নেন্স। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন হলে মানুষের আসলে তার আর কিছু লাগে না। কিন্তু আমরা সুশাসনের কথা শুনছি, কিন্তু সুশাসন দেখছি না। সুশাসনের জন্য প্রচুর সংস্কার কমিশন হচ্ছে, কমিশনে কি হচ্ছে কিন্তু মানুষ জানতে পারছে না। কমিশন ওইভাবে না, বৈঠক এরকম, তাই না? গণমাধ্যম নিয়ে মনে করেন সংস্কার কমিশনে অনেক কিছু হয়েছে, অনেক স্টাডি করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ কতটুকু জানতে পারছে? হ্যাঁ, এটা একটা বৈঠক হয়েছে, তার মানে আমি যে স্ট্রাকচারে চেঞ্জ আনছি না। কিন্তু একজন সাধারণ মানুষ, সে কিন্তু বলা যায় যে এভরি সিটিজেন ইজ জার্নালিস্ট। আচ্ছা, নাও মানে ওখান থেকে সিভিক জার্নালিস্ট, মানে ওখান থেকেই সিটিজেন জার্নালিজম বা সিভিক জার্নালিজম এভাবেই এসেছে সারা দুনিয়াতে, এবং কখনো কখনো আমাদের মোড় ঘুরিয়ে দেয়। এবং যে এই যে মানে 5ই আগস্টের পরের যে বাংলাদেশ, এটার মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু এই সিটিজেন জার্নালিজম। মানে সেই ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে বোধহয় মোবাইল ফোন এবং ইন্টারনেট। অর্থাৎ অবশ্যই সে যা দেখছে সঙ্গে সঙ্গে সে এটা বলে দিচ্ছে। না, আমরা তো অনেক ভালো ভালো কথা, যেগুলো ব্যতিক্রমী সুন্দর কথা মানুষ গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, সেই কথাগুলো কিন্তু সিভিক সেন্স থেকে এসেছে। তো জার্নালিজম, এই যে সিভিক জার্নালিজম, এটা আবার টিপিক্যাল সিটিজেন জার্নালিজম না। অর্থাৎ একজন নাগরিক, সে রাষ্ট্রের মালিক, সাংবিধানিক জায়গা থেকে রাষ্ট্রের মালিক, অতএব তার কিন্তু রাষ্ট্রের খবরাখবর নেওয়ার দায়িত্ব এবং অধিকার আছে। তো সে যখন প্রচলিত পদ্ধতিতে নানা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে এবং নানা আইনি এর মধ্যে পারছে না, তখন সে কিন্তু এখন যেহেতু তথ্য অধিকার আইন রয়েছে এবং অন্য যে বাক স্বাধীনতা হরণকারী আইনের বিপরীতে এই আইনটাকে শক্তিশালী আছে, সেই জায়গা থেকে, এবং ওই আইনগুলোর প্রয়োগ কিন্তু এখন কম, সেই কারণে কিন্তু মানুষ এখন কথা বলতে পারছে, চর্চা করে সে অধিকারটা অর্জন করছে। আপনি বলছিলেন যে সিটিজেন জার্নালিজমের যে ধারণাটা আমাদের ছিল, তার সঙ্গে সিভিক জার্নালিজমটা আলাদা করছেন আপনি। হ্যাঁ, কিছুটা আলাদা। একাডেমিক্যালি কি মানে পার্থক্যটা কি? একাডেমিক্যালি হচ্ছে যে সে নাগরিক তো আসলে শুধু তার অধিকারের জায়গা সে কাজ করে না, সে দায়িত্বের জায়গাও মানে রেসপন্সিবল। তো একজন সুনাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, তার পেশাদারিত্বের দায়িত্ব আছে। এই বিষয়গুলো কিন্তু সিটিজেন জার্নালিজমের চেয়ে সিভিক জার্নালিজম বেশি ফোকাস করে। এই জন্য দুটো একই, কিন্তু সিভিক জার্নালিজম এটা হয়তো এক ধরনের এজেন্ডা সেটিং এর জায়গা থেকে এটা করতে পারে, যে আমরা এই ইস্যুটাকে এজেন্ডা সেটিং, আমরা জানেন যে এক এক সময় এক একটা বিষয় যখন হয়ে যায়, যেমন কয়েকদিন আগে যে রেপের ঘটনা, শিশু সব মানুষ কিন্তু এখানেই করেছে। এখানে আমি মনে করি যে সিটিজেন জার্নালিজম না, সিভিক জার্নালিজমের ব্যাপারটা কাজ করেছে, কারণ তারা অ্যাক্টিভিস্ট হিসাবে নিজের সামনে এসেছে এবং তারা লিখেছে এবং সচেতন করেছে, এবং এই প্রত্যাশার চাপটা রাষ্ট্রকে দিয়েছে, রাষ্ট্র এখানে
ব্যবস্থা নেওয়ার ইতি করেছে। তার মানে এই যে এইটা অনেকটা মাগুরার যে শিশুটি 8 বছরের শিশু, ওর ঘটনাটার কারণেই তো এটা ছড়ালো অনেক। গতকাল কি এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, গতকাল বা পরশু সম্ভবত, যে 4 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে। এখন প্রশ্নটা অন্য জায়গায়, যে সোশ্যাল মিডিয়ায় যখন কোনো একটা বিষয় ভাইরাল হয়, আপনি যেরকম বললেন যে সিভিক জার্নালিস্টরা যখন অ্যাক্টিভ হয় বা সিভিকরা নাগরিকরা যখন কোনো একটা বিষয়ে অ্যাক্টিভ হয়, ভোকাল হয়, তখন রাষ্ট্র বেশ নড়ে চড়ে বসে। তার আগ পর্যন্ত রাষ্ট্র হয়তো হাইড করতে চায় অথবা গুরুত্ব দেয় না। এই মাগুরার কেসটা কিন্তু তাই হলো। কাছাকাছি সময়ে আপনি খেয়াল করবেন যে আরেকটা ঘটনা ঘটলো বরগুনায়। সেখানে একজন 7ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, এরকম একটা খবর আমরা পেলাম, নিউজ হলো। এবং এই মেয়েটির বাবা, কাছাকাছি মেয়েটির বাবা মামলা করার 1-2 দিন পর উনি মারা গেলেন। পরিবার দাবি করেছে যে এটা খুন, যদি এটা প্রমাণিত না। তার মানে এই ঘটনাটা নিয়ে কিন্তু খুব একটা আলোড়ন হয়। কেন হয়নি? আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কথাবার্তা কম হয়েছে। এবং তার মানে কি উপদেশটাকে আমরা উড়ে যেতে দেখেছি। হ্যাঁ, কিন্তু বরগুনা থেকে উড়ে গেছে কিনা? উড়ে যাওয়া তো দূরের কথা, বরগুনা কিন্তু একটা সিটিজেন জার্নালিজম প্ল্যাটফর্ম আছে আমার জানা মতে। হ্যাঁ, সিটিজেন ভয়েস বা এরকমের। কিন্তু সেইখানে অতীতে যে রকমের জাগরণ আমি দেখতাম অনেক ইস্যুতে, যেমন একটা ম্যানহোল চলে গেলেও দেখা যেত যে ওই প্ল্যাটফর্মে এটা সমাধান হয়ে যেত, আবার তারা রিপোর্ট করতো। আমার মনে হয় যে এই জায়গাটায় আসলে ট্রেন্ডের সাথে এটা ব্যতিক্রম হয়, যেটা মাগুরার ক্ষেত্রে ঘটেছে সেটার চাইতে আরো মারাত্মক ছিল। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, এই যে ধরেন রাষ্ট্র কিংবা স্টেট মেশিনারিজ তারা অ্যাক্ট করবে কি সোশ্যাল মিডিয়ার রিফ্লেকশন দেখে? মানে আপনি সুশাসনের কথা বলছিলেন, তো এটা সুশাসনের সাথে তো যাচ্ছে না, রাষ্ট্র তো সিস্টেম করে দেবে। এখানে বলতেই হয় যেটা হচ্ছে যে সরকার আসলে রাইট পারসন রাইট পজিশনে না থাকার কারণে যেটা হয়, তখন এই প্রত্যাশার চাপ অথবা সোশ্যাল মিডিয়ার চাপ এটা নিতে বাধ্য হয়। কিন্তু আমি মনে করি তথ্য অধিকার আইন হওয়ার পরে নাগরিকরা অনেক শক্তিশালী হয়েছে, এবং সেইটার জায়গা থেকে রাষ্ট্রের প্রস্তুতির জায়গাটাও ঘাটতি রয়েছে। তথ্য কমিশনকে আমরা শক্তিশালী দেখছি না। তথ্য মন্ত্রণালয়ের কমিশন কি আদৌ 5ই আগস্টের পরে অ্যাক্টিভ আছে? না, এইটা আমি এখন পর্যন্ত শুনেছি তথ্য কমিশনার নিয়োগ করা হবে, কিন্তু আমি এই শুনেই যাচ্ছি, অথচ এটা কিন্তু একটা বড় জায়গা, এটা সরকারকে সহায়তা করতে পারত। একই সাথে আমি একটু বলি যে তরুণ প্রজন্মের কথা যেহেতু আনলেন, পৃথিবীতে এই মুহূর্তে স্মার্ট সিটিজেনদের জন্য 12টা স্কিল আছে। এই 12টা স্কিলের জন্য 3টা স্কিল আজকের আলোচনার সাথে খুব প্রাসঙ্গিক। সেটা 12টা স্কিলের মধ্যে একটা হচ্ছে যে মিডিয়া লিটারেসি, একটা হচ্ছে ইনফরমেশন লিটারেসি। ইনফরমেশন মানে শুধু ইনফরমেশন না, কোনটা আসলে জীবনকে পরিবর্তন করে, আসল তথ্য যেটা নিউজ সেন্স নিউজ ভ্যালু দিয়ে আমরা নিউজ করি, সেই জায়গা থেকে দেখা। থার্ড হচ্ছে টেকনোলজিক্যাল লিটারেসি। এই 3টা জায়গায় সোশ্যাল মিডিয়া লিটারেসি লাগবে না? সোশ্যাল মিডিয়া লিটারেসি তো মিডিয়া লিটারেসির মধ্যে পড়ে যাবে। মিডিয়া লিটারেসি, ইনফরমেশন লিটারেসি এন্ড টেকনোলজিক্যাল লিটারেসি। 12টা স্মার্ট সিটিজেনদের 12টা স্কিল লাগবে। এই স্কিল 3টাই কিন্তু আমাদের টোটাল মিডিয়া ইন্ডাস্ট্রি, আমি মিডিয়া গভর্নেন্সের জায়গা থেকে যে ইনস্টিটিউশনগুলো আছে, তথ্য মন্ত্রণালয়ের অধীন এজেন্সিগুলো আছে, তারা সেখানে ভুগছে নানাভাবে। দেখবেন যারা প্রেস কাউন্সিল দেখবেন, পিআইবি দেখবেন, তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে? সেখানে স্কিল লোকের কোনো অভাব নেই। ট্র্যাডিশনাল পদ্ধতির চাইতেও খারাপ অবস্থায় সেখানে তারা পারফর্ম করছে। আপনি সেটার সাথে সাংবাদিকতার ইন্ডাস্ট্রির কোনো ইম্প্যাক্ট বা তার দৃশ্যমান কোনো প্রভাব দেখবেন না। প্রেস কাউন্সিলকে আপনি এখানে বিরাট একটা ভূমিকা পালন করতে পারত। প্রেস কাউন্সিলকে কিভাবে দেখছেন? তার মানে হিসেবে তাদের প্রস্তুতি নাই, এবং এই সংস্কারের প্রস্তুতি নেই, অথবা সরকারি 8-10টা প্রতিষ্ঠান যেভাবে চলে এরাও ঠিক ওই সরকারি প্রতিষ্ঠান হিসেবে সেভাবে চলছে। সময়ের সঙ্গে যাও, আপনি যে শুরুতে বলছিলেন যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো এখন ধুকছে, সে সময়ের সঙ্গে যেতে পারছে না। যে স্পিড, আমাদের জেনজির যে স্পিড, তার সঙ্গে সে ঠিক হয় খাপ খাওয়াতে পারছে না, কোথাও কোথাও ইগো প্রবলেম হচ্ছে। এখন হচ্ছে সুশাসনের সাথে গণমাধ্যমের সম্পর্কে একটা থিওরি আছে, যেটা আমাদের ডক্টর আলী রিয়াজ স্যার উনি গণবিচ্ছিন্ন গণমাধ্যমে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে সরকার 3-4টা স্টেপে কাজ করে। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ এজেন্সি, যখন কোনো আর্মি ব্যাক গভর্নমেন্ট থাকে। একটা হচ্ছে কন্ট্রোলিং এজেন্সি, যখন স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকার থাকে। একটা হচ্ছে ফ্যাসিলিটিং এজেন্সি, আর একটা হচ্ছে পার্টিসিপেটরি এজেন্সি। তো চতুর্থ ধাপে আমরা প্রত্যাশা করেছি যে 5ই আগস্টের পরে ফ্যাসিলিটিং এজেন্সি হিসেবে সরকার কাজ করবে। যেহেতু এটা নির্বাচিত সরকার না, সে এমন একটা প্ল্যাটফর্ম দিয়ে যাবে, এমন কিছু সংস্কার দিয়ে যাবে যেটা দীর্ঘদিনের প্রত্যাশার চাপটা আমরা তৈরি করব। কিন্তু সরকারের সেই ফ্যাসিলিটিং এজেন্সি হিসাবে সরকারের আমরা প্রধান
প্রধান উপদেষ্টাকে দেখে তো আমরা দেখছি যে আর কেউ পারফর্ম করছে এরকম আমরা দেখছি না, মানে ওনার কথাই শুধু আসছে ওনার পারফরমেন্সের জায়গাটা থেকে, কিন্তু আসলে তো একটা টিম টোটাল জায়গায় কাজ করবে। তো সেই জায়গা থেকে আর যে যারা পারফর্ম করছে তারা কিন্তু ফ্যাসিলিটিং এজেন্সি হিসেবে আমরা কোনো দৃশ্যমান কোনো দেখছি না, কিন্তু কন্ট্রোলিং এজেন্সির মতো করে পারফর্ম করছে। মানে এটা হচ্ছে যে অন্য যে রিজিমে যে কন্ট্রোলিং এজেন্সি যেভাবে পারফর্ম করতো সেন্ট্রাল একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, হ্যাঁ নিয়ন্ত্রিত হচ্ছে। তার মানে এটা ফিলোসফিক্যালি এটা আসলে যেভাবে সরকারটাকে ফিলোসফিক্যালি নেবে, কারণ যে কোনো সরকার দেখবেন যে তার মেকানিজম দিয়ে দেশ সুশাসন আনতে পারে না, একটা মতবাদ দিয়ে তাকে আনতে হয়, এই মতবাদটা জনগণকে গ্রহণ করতে হয়। এবং আমরা যদি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখি, তারা কিন্তু আজও আমাদের মনোজগতে একটা মতবাদ দিয়ে আমাদের কিন্তু ওই জায়গাটা করছে। তো এই সরকারের এই মতবাদের জায়গাটা খুব দুর্বল, যেটা সবার প্রত্যাশার চাপ সেইখানে ছিল, যেখানে আজকে গণমাধ্যম প্রচন্ডভাবে ঢুকছে। কারণ আর সব পেশায় যেটুকু তাদের অধিকার আছে, কিন্তু গণমাধ্যম যারা পেশাজীবী, যারা চাকরি করছে, তাদের চাকরি চলে যাচ্ছে, প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। তাদের যেমন একটা চাকরি, যেমন সবচেয়ে দক্ষ লোকটাকে মিডিয়ায় আসতে হয়, কিন্তু সে তো প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের যে তার ধারাবাহিক লাইফস্টাইলের সুবিধাগুলো, এটার কোনো নিশ্চয়তা নাই। তো এখন এখানে যারা আসবে এই সেবায়, তারা তো ব্যবসা করতে আসার কথা না, সেই গভর্নেন্সটা কিন্তু সরকার দিবে। তাদের একটা দায়িত্বশীল মাধ্যম হিসেবে আসতে হবে এবং ওই অধিকারগুলো তারা দিতে অঙ্গীকারবদ্ধ থাকবে বলেই তারা এখানে আসা উচিত, যাতে এখানে যারা কর্মীরা কাজ করবে তারা উইথ রেসপন্সিবিলিটি, উইথ ফ্রিডম তারা তাদের পেশাদারিত্বের কাজ করতে পারে। সাংবাদিকতা তো ধরেন আপনি যাদেরকে পড়ান তরুণরা, এবং এরা তো ইন্টারমিডিয়েট পাশ করেই ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, একটা ড্রিম নিয়ে তো আসে। সবাই যে স্বেচ্ছায় ভালোবেসে সাংবাদিকতা পড়তে আসে তা না, কিন্তু অনেকে আবার ঠিকই সাংবাদিক হবার জন্যই এই ডিপার্টমেন্টে আসে, ভর্তি হয়। আপনার এক্সপিরিয়েন্স কি বলে, এই সময়ের যারা তরুণ, যারা আপনার ছাত্রছাত্রী, তারা ভালোবেসে সাংবাদিক হতে চায়, এই মেন্টালিটি নিয়ে আসলে কতজন আসে পড়তে? তবে এখানে একটা মহৎ কাজ করে, সেটা হচ্ছে সাংবাদিকতা পেশার যে পাওয়ার, অর্থাৎ যে অডিয়েন্সকে প্রভাবিত করার যে ক্ষমতা, যেটা আপনিও রাখেন। হ্যাঁ, যেমন আপনি যতটা না ইনস্টিটিউশনাল জায়গা থেকে ব্যক্তি, আপনি অনেকটা ইনস্টিটিউশনে উঠছেন, এই যে এটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে এবং গণমাধ্যমে সে ভালোভাবেই করবে। কিন্তু তাদের সামনে যে মডেলটা আছে, ইন্ডাস্ট্রির যে মডেলটা আছে, এই মডেলটা খুব হতাশাজনক। সে যখন তার নিয়ার বাই যারা পরিচিত জন পরামর্শ করে, তাদেরকে হতাশ হয়, কারণ তাদেরকে দেখছে যে তাদের চাকরির গ্যারান্টি নাই, অথবা তারা চাকরিচ্যুত হচ্ছে, অথবা ওই অন্য চাকরির যে তার ক্যারিয়ার গ্রোথ, সেই গ্রোথটার নিশ্চয়তা নাই, গ্রোথ হচ্ছে না। সেই জন্য এটা টিপিক্যালি ওইভাবে দেখা যাবে না। তবে অল্টারনেটিভ একটা রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে যে কথা বলছিলাম সিভিক জার্নালিজমের জায়গা থেকে বা সিটিজেন জার্নালিজমের জায়গা থেকে, প্রত্যেক নাগরিকই আসলে গণমাধ্যম হয়ে উঠছে, নিজেই গণমাধ্যম। সেই জায়গা থেকে একজন মানে এই বিভাগে যারা পড়ছে, তাদের জন্য আমি মনে করি অন্য যে কোনো মানে একাডেমিক ডিসিপ্লিনের চেয়ে এই ডিসিপ্লিনটা বেশি সহায়তা করতে পারে। সেটা হচ্ছে যে সে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট। আমরা যদি গ্লোবালি দেখি, আজকে যে আইকনগুলো, ইলন মাস্ক আসছে, তার আসছে এখানে, কিন্তু তারা কি ইন্ডাস্ট্রিটাই লিড করছে, সেটা কিন্তু ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রিকেই লিড করছে। শ্রেষ্ঠ অর্থনীতি আসলে ইনফরমেশন ইকোনমি এখন সারা দুনিয়াতে। অতএব ইনফরমেশনের যে তিনটা লিটারেসির কথা বলছি, মিডিয়া লিটারেসি, ইনফরমেশন লিটারেসি, আইসিটি লিটারেসি, এটা যদি আমাদের গভর্নেন্সের জায়গা, আমাদের পলিসি লেভেলে গণমাধ্যমে যদি সঠিকভাবে এইটা করতে পারে, তাহলে আমি মনে করি ডক্টর ইউনূসের জিরো থিওরির যে 3-0 থিওরির যে সেটা কিন্তু বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ প্রত্যেক নাগরিক উদ্যোক্তা হতে পারে এবং উদ্যোক্তা হতে পারে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপ করে। আমরা তো এখন দেখি যে অনেক স্টুডেন্ট তার পড়ালেখা শেষ হওয়ার আগেই তার একটা মানে ইউটিউব চ্যানেল হয়ে যায়, এবং সে ভালো ভালো কন্টেন্ট সে যে ফোনে তৈরি করে, এবং অনেকের তো মনিটাইজড হয়ে যাচ্ছে, সে টাকা পয়সা করছে। আপনার দু একজন স্টুডেন্টকে আমি চিনি যারা বেশ ভালো করছে, এখন ভালো করছে। এবং আমি পিআইবিতে ছিলাম দীর্ঘ সময়। পিআইবি তো ওই সময় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা জার্নালিজম ছিল, তখন দেখা যেত ম্যানুয়ালি তারা প্রায় 90% ইন্ডাস্ট্রিতে হয়ে যেত। কিন্তু আমি বর্তমান যে জায়গায় আছি, গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন তাদের সাথে আমার একটা সাইকোলজিক্যালি একটু গ্যাপ
ফিল করছি হুম। সেটা হচ্ছে তারা আসলে পাশ করার আগেই ইন্ডাস্ট্রিতে পুরো উদ্যমে কাজ করতে চাচ্ছে, আচ্ছা, অর্থাৎ সে কোনো না কোনো ভাবে, অর্থাৎ হুম। ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে তারা স্কিল মানে কি হচ্ছে, সে সেজন্য প্রতিষ্ঠানে কাজ করতে চাচ্ছে না, নিজেই প্রতিষ্ঠান আপনি যেভাবে বললেন যে আহ, নিজেই গণমাধ্যম হয়ে উঠতে চাচ্ছে? হয়ে উঠতে চাচ্ছে। হুম, এবং সেটা আমি বলি এটা খুব বেশিভাবে ফোকাস করি যে তুমি 7th সেমিস্টার 8th সেমিস্টারের আগে করো না, হুম, কারণ তোমার যে পেশাদারিত্বের চ্যালেঞ্জ আছে এই হুম। চ্যালেঞ্জগুলো করার জন্য তোমার যে লাইফ স্কিলস ডেভেলপমেন্ট, হুম, যে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপ করার জন্য রেসপন্সিবিলিটি, হুম। ইথিক্স, ইন্টিগ্রিটি, হুম। এই বিষয়গুলো তুমি যদি পেশাদারিত্বের সাথে করতে চাও, ফ্যাক্ট চেকিং কিভাবে করতে হয় এটা না করে না, যদি কিন্তু যদি এগুলো সাংবাদিকতা আপনারা করতে চাও, পড়াচ্ছেন না? এগুলো আমরা পড়াচ্ছি আধুনিক সিলেবাস হিসেবে, আমরা এগুলো হুম। পড়াচ্ছি। হুম, কিন্তু যে ট্রেন্ডটা হুম। আমি দেখছি অন্য বিভাগের শিক্ষার্থীদের চেয়ে আমাদের বিভাগের শিক্ষার্থীদের জব অপরচুনিটি বেশি, আচ্ছা, এবং তারা মানে সহজেই এটা কি জব অপরচুনিটি বলবেন নাকি কাজের অপরচুনিটি? মানে সে তো চাকরি করতে চায় না, সে তো নিজেই। না, সে টিপিক্যাল সব জায়গায় করছে না, আবার অনেকে করছেও, কারণ এই যে আচ্ছা। ধরেন মূল ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, সিনিয়র অনেক সাংবাদিক থাকছে না, হুম। অথবা তাদের রাখছে না, কেউ একজন চলে গেলে রিপ্লেস করছে রিপ্লেস করছে একেবারে জুনিয়র, জুনিয়রদের, রাইট। এবং সেখানে কিন্তু ওই যে কোয়ালিটি ইন্স্যুরেন্সের চেতে বাজেট এবং অন্যান্য দিকে করছে, এবং Right. তারা ভুল করলেও এটা বড় হয়ে দেখছে না, কারণ হুম। সোশ্যাল মিডিয়ায় তো ভুল হয়ে থাকে, হ্যাঁ, এবং বড় বড় মাধ্যম যাদেরকে আমরা বলতাম ভুল করে না কখনো, তারাও তারাও প্রচুর ভুল করে। ভুল করছে। তো সেই কারণে তাদের ওই চাপটা নেই যে Right. হতেই পারে ভুল, কিন্তু সাংবাদিকতাটা তো গ্রহণযোগ্য না, তাই না? সেই জায়গা থেকে আমি মনে করছি তারা যদি ফুল 4 বছরের কোর্সগুলো কমপ্লিট করে, হুম। তারা অন্য যে কোনো ডিসিপ্লিনের মানুষের চেয়ে দুর্দান্তভাবে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপ করে একটা উৎকর্ষের জায়গায় ইন্ডাস্ট্রিকে নিয়ে যেতে পারে। না, একটা বিষয় ধরেন, এই যে ডিজিটাল কন্টেন্টের দুনিয়া, তো এখন আপনার স্টুডেন্টরা বাংলাদেশের আরো ইভেন জার্নালিজমে পড়ে নাই, সেও ডিজিটাল কন্টেন্ট বানাচ্ছে। তো এমনকি খুব বেশি পড়াশোনা করে নাই এরকম অনেক পপুলার ইউটিউবার আমরা দেখব যে সে প্রচুর পয়সা কামাচ্ছে, এবং খুব সিলি হালকা বিষয় নিয়েও। এখন কথা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি বা পাবলিক অন্যান্য ইউনিভার্সিটি যে জার্নালিজম এখন যা পড়াচ্ছে, তারা কি এই ডিজিটাল কন্টেন্ট কিভাবে ভালো করে তৈরি করতে হবে, কিভাবে এথিক্স মেনে করতে হবে, আরেকজনের প্রাইভেসি নষ্ট না করে। এখন কন্টেন্টের একটা বড় জায়গা দেখবেন প্রাইভেসি থাকে না, বিশেষ করে তারকারা, সেলিব্রিটিরা যখন কোথাও যায় তখন সেখানে আমাদের ব্লগার বলেন বা এই যে অনলাইন জার্নালিস্ট বলতে যাদেরকে বুঝি, তারা যেভাবে হামলে পড়ে একদম অনেকে, এবং তারা যেসব কন্টেন্ট বানাতে চায়, অনেক জায়গায় দেখি যে আমরা ব্যক্তিগত রেসপেক্টের জায়গাটা ক্ষুণ্ণ হয়, জার্নালিজমের এথিক্সটা থাকে না। তাহলে ইউনিভার্সিটিগুলোর কাজ তো এটা ঠিক করে মাঠে নামানো, জি জি, এইটা হচ্ছে কি? আমি ওই কথাটাই একটু আগে বলছিলাম জি, যে আসলে এই মুহূর্তে সাংবাদিকতায় আমরা দেখছি যে অন্য এন্টারটেইন মিডিয়ার সাথে জার্নালিজম চর্চার পার্থক্যটা করছে না, মানে পার্থক্যটা সুস্পষ্টভাবে শিক্ষার্থীরা করতে পারছে না। সেটা আপনি দেখবেন যে টিকটকে একটা Right. ভিডিও সহজে বানানো যায়, আমাদের শিক্ষার্থীরা খুবই ক্রিয়েটিভ, ইনোভেটিভ, তারা মুহূর্তেই মানে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে আমরা যখন প্রতিটি ক্লাসে আমরা আধুনিক কোর্স কারিকুলামে, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি দেখবেন যে আমরা ডেটা জার্নালিজম, আমরা এইরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা ফ্যাক্ট চেকিং, এই প্রত্যেকটা বিষয়গুলো আমাদের কারিকুলামের মধ্যে আছে, এবং আর্ট অফ প্রেজেন্টেশন, রেডিও, টিভি, স্টেজ, বিভিন্ন জায়গায় যে প্রেজেন্ট করবে, এই বিষয়গুলো সব আছে। তারপরেও আমি বিশ্বাস করছি এবং আমি অনুভব করছি যে শিক্ষার্থীদের এই জায়গাগুলো আরো বেশি হওয়া দরকার। আর আপনি একটা মৌলিক কোশ্চেন করছেন, তো বাংলাদেশের অবস্থাটা কি? এখন ধরেন অনেক জায়গায় সরকারি বেসরকারি প্রচুর ইউনিভার্সিটিতে জার্নালিজম, মিডিয়া রিলেটেড সাবজেক্টগুলো আছে, কিন্তু অনেকের আসলে এই বাস্তব যে শিক্ষকের সেই স্কিলটা আছে কিনা, সেইখানে ল্যাব বা এই ধরনের যে প্র্যাকটিক্যাল জায়গা থেকে একটা আমরা দেখেছি যে ধরেন এখনো কারিকুলামের যে অবস্থা জার্নালিজমের, সেই ধরেন 60-70 দশকের বাস্তবতায় তো পৃথিবীটা নাই। ফলে এখন আপনি জার্নালিজমের সেই পুরনো থিওরি দিয়ে এখন এই সময়ের জেনজিকে আপনি যদি শিক্ষিত করতে চান, এটা তো খুব কঠিন। তাহলে আপনাকে এই 2000 এই শতকের উপযোগী করে তো কারিকুলাম তৈরি করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে অনেক ইউনিভার্সিটির কারিকুলাম দেখার সুযোগ হয়েছে যে তারা কিন্তু এখন পর্যন্ত সেই অনেক জায়গায় এই টিপিক্যাল ফরম্যাটের মধ্যে আছে। জি জি, এখন শিক্ষার ক্ষেত্রে সেই গভর্নেন্সটার সংকট রয়েছে, এবং যে বিশ্ববিদ্যালয়গুলো মনে করেন যে উপযুক্ত তাদের যে ল্যাব ছাড়া, অর্থাৎ আমার গ্রিন ইউনিভার্সিটিতে আমি ডিপার্টমেন্টকে সাজানোর আগে প্রথমে ল্যাব নিশ্চিত করেছি। আচ্ছা, এরকম আরো 2-3টা বিশ্ববিদ্যালয় আছে তাদের ল্যাব আছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ল্যাব নাই। তো যেহেতু আধুনিক যে কোর্সগুলো তার অন্তত সিএসসি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এই রিলেটেড অনেকগুলো সাবজেক্ট এখন জার্নালিজমে পড়াতে হয়। আচ্ছা,
কিন্তু এইগুলো করতে হলে প্র্যাকটিক্যাল ল্যাব ছাড়া সে তার দক্ষতা নিশ্চিত করা সম্ভব না। ফ্যাক্ট চেকিং ল্যাব দরকার এখন প্রত্যেক ইউনিভার্সিটিতে। তো এই বিষয়গুলো না থাকলে তাহলে তারা অসম্পূর্ণভাবে গ্রাজুয়েট হচ্ছে এবং এর ঘাটতিটা পুরো ইন্ডাস্ট্রি মানে সাফার করছে। এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমি তো মনে করি যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এই প্রস্তুতি নাই এবং শিক্ষকও সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে নেওয়া হয়। এবং তার মধ্যেও আমি মনে করি যে পাবলিক ইউনিভার্সিটি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। হ্যাঁ, কারণ তাদের সিলেবাস অনেক পুরানো, যেটা এখন এই মুহূর্তে সেটাই বললাম যে পাবলিক ইউনিভার্সিটি পিছিয়ে পড়ছে। এবং আপনারা যারা একটু অ্যাডভান্স চিন্তা করেন জার্নালিজমের জায়গায়, ইউনিভার্সিটিগুলো প্রাইভেট, তারা আপনি বললেন যে আপনি ডিপার্টমেন্ট খোলার আগে ল্যাব চিন্তা করেছেন। জি জি, অবশ্যই। কিন্তু পাবলিক ইউনিভার্সিটি পিছিয়ে পড়ছে কি কারণে? সে সরকারি পয়সায় চলে, তার ওই ম্যান্ডেটটা কম, মানে তার চাপ কম তার উপরে। ওই যে আমি বললাম যে গভর্নেন্সের একটু শিথিলতা আছে। যেমন পাবলিক ইউনিভার্সিটি বলে অনেক সময় ইউজিসি এইটার যে কন্ট্রোল, এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে 100%। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা পাবলিক ইউনিভার্সিটির উপরে এই কন্ট্রোলটা আমরা দেখছি না, যে কারণে ল্যাব একটা শর্ত, পূর্ব শর্ত। এটা ছাড়া এখন নতুন সাবজেক্ট দিচ্ছে না, আমি যতদূর জানি। কিন্তু এইটা যেগুলো এক্সিস্টিং আছে তাদের যে এইখানে ফান্ড করার ক্ষেত্রেও যে ইউজিসির ভূমিকা আছে, এবং এই জায়গায় ল্যাব ছাড়া এই কোর্সগুলো, যে কোর্সগুলো খুবই প্র্যাকটিক্যাল ধর্মী, হ্যাঁ, ধরেন ভিএফএক্স, অ্যানিমেশন, এইগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, গ্রাফিক ডিজাইন, ডেটা সায়েন্স, কারণ ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আছে, আবার ডেটা জার্নালিজম এখন খুব জরুরি, তাই না? তো এই ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট, ফ্যাক্ট চেকিং, এই বিষয়গুলো, এই যে একদম সবকিছু লাগবে। আপনি ধরেন এআই, ফ্যাক্ট চেকিং, এগুলো তো একদম সাম্প্রতিক সময়ের শব্দ। আপনারা কি এখন এগুলো পড়াচ্ছেন? আমরা এটা পড়াচ্ছি, কিন্তু আমরা হয়তো 100% টেকনোলজিক্যালি ইকুইপ না, কিন্তু তারপরেও আমরা আমাদের সীমাবদ্ধতা সামর্থ্যের মধ্যে আমরা এগুলো করে যাচ্ছি, প্রফেশনালি করার চেষ্টা করছি। এবং আপনার স্টুডেন্টদের বা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যেটা দেখেছি যে ওরা মোজোটা করে, ছাত্র অবস্থায় মোজো করে, এইটার ভবিষ্যৎ কি দেখেন? মোজো, আসলে মোজো শব্দটা এসেছে, মোজো হয়তো শব্দ থাকবে না, মোবাইল জার্নালিজম, কিন্তু আসলে হচ্ছে, হ্যাঁ, মোবাইল জার্নালিজম বা মোবাইল জার্নালিস্ট দুইভাবেই বলা হয়, কিন্তু মোজো একটা মানে ডিভাইস কেন্দ্রিক, আসলে তা না। মোজোটা এখন হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মেই আসলে দ্রুততার সাথে যে কোনো প্ল্যাটফর্ম, এবং মোবাইল তো আর কয়েক বছর পর থাকবে না, তখনও সেটা হচ্ছে যে ভার্চুয়াল স্পেসে যে কোনো দেয়াল হয়ে যাবে আমার স্ক্রিন। আচ্ছা, মানে হয়তো ঘড়ির মধ্যে বা ব্রেসলেটের মধ্যেই সব থাকবে, চিপস, শর্ট চিপসটা আপনি করবেন, এবং সবকিছুই চলে আসছে, আপনার শরীর নিয়ন্ত্রিত হচ্ছে, আপনার যেরকম চিকিৎসা পদ্ধতি আপনার যুক্ত থাকবে আপনার একটা বোতামের মধ্যে, হ্যাঁ। তো সেইভাবে আসলে সবকিছু হয়ে যাচ্ছে, প্রযুক্তি রূপান্তর হচ্ছে, এবং এই যে ট্রান্সফরমেশন, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন জার্নালিজমে যেটা আসছে, এটা আমাদের সচেতনভাবে নিতে হবে। এবং ইনোভেশন এবং ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের ইনফরমেশন ইকোনমি, এবং এইটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে, আমাদের এটা বিশাল মিডিয়া ইন্ডাস্ট্রি, কিন্তু এই প্রস্তুতিটা নাই, এবং এটার উপরে প্রচুর কিন্তু আমাদের মানে এটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য যে এজেন্সিগুলো আছে, লাইক পিআইবি, সেইগুলো কিন্তু এখান থেকে বহু যোজন মাইল দূরে, সেই জায়গায় কিন্তু এই জায়গাটা সরকারের কিছু কি বলে ইনস্টিটিউট আছে যারা জার্নালিজমের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়, যেমন ধরেন মাস কমিউনিকেশন, নিমকো যেটা এনআইএমসি, এরকম আছে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, কিন্তু তারাও কি ওই সেই পুরনো ধারায় আছে? আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে গেছে। যেমন আমি যে সময় ছিলাম, সেই সময় ধরেন একটা প্রতিষ্ঠানে সব বিভাগে পেশাদারিত্বের শীর্ষ ব্যক্তিরা ছিল, পরে দেখা যাচ্ছে সব আমলাতন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছে। তো এখন হচ্ছে যে যখন আপনি পিআরও দিয়ে জার্নালিজম করানোর চেষ্টা করবেন, সেটা আর যাই হোক সেটা হবে না, সেটাই হয়ে যাচ্ছে। কারণ ধরেন আমি দেখেছি আমার সেই প্রতিষ্ঠানে পাবলিক রিলেশনস অফিসার যারা মন্ত্রীদের সাথে ঘুরে, তারাই এসে ডিরেক্টর হয়, হ্যাঁ, তথ্য ক্যাডার থেকে এসে, কিন্তু তারা আসলে তো জার্নালিজমটা আর যাই হোক জার্নালিজমটা তারা করতে পারবে না। সে যখন ট্রেনিং স্টাডিজ ডিপার্টমেন্টে লিড দেয়, ছিল আসলে পিআরও, কারণ পিআরওর কাজ হচ্ছে তথ্য গোপন করা, আর সাংবাদিকের কাজ হচ্ছে তথ্য বের করা। হ্যাঁ, মানে সে হচ্ছে দেখবে যে তার বসকে অথবা প্রতিষ্ঠানকে কিভাবে রক্ষা করা যায়, আর পাবলিককে কিভাবে বোকা বানানো যায় কোনো ক্ষেত্রে, রাইট। আর রিয়েল জার্নালিজম, তার সুবিধা হচ্ছে রিয়েল পিআরও কিন্তু সেটা না, রিয়েল পিআরও তার প্র্যাকটিস এখানে হচ্ছে না, তাই না? তো সেই জন্য এই ধুকে যাচ্ছে যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কথা বললেন, সেটা তো পুরোপুরি আমলাতন্ত্রের নেতৃত্বে এবং করে, তো তাদের কতটুকু এই বিষয়ে
আমি যে 3টা লিটারেসির কথা বললাম, এইটাই তো এক্সপার্ট হতে হবে অন্তত, যাদেরকে আমি হিউম্যান রিসোর্স ডেভেলপ করব, তাই না? আর একটা ধরেন স্ট্র্যাটেজিক কমিউনিকেশন থাকতে হয় যে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানকে, এবং এই যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু মিডিয়া কমিউনিকেশন পলিসি থাকতে হয়, কারণ সে এখন পাবলিকের সাথে কমিউনিকেট করার জন্য তার একটা মিডিয়া টুলস বা চ্যানেল দরকার হয়। অতএব এটার যে আমি যে আমাদের শিক্ষার্থীদের যে মানে স্কোপ অফ ওয়ার্ক বা প্রফেশনাল জায়গা কিন্তু অনেক বিস্তৃত। আগে একটা ব্যাংকে যখন কমিউনিকেশন চ্যানেল, তার কমিউনিকেশন পলিসি থাকতে হবে, কমিউনিকেশন স্ট্র্যাটেজি থাকতে হবে, ওই অর্থে কিন্তু প্রত্যেক জায়গায় কমিউনিকেশন বিশেষজ্ঞ থাকতে হবে। ডেভেলপমেন্ট কমিউনিকেশনের মতো সাবজেক্ট আমরা যেটা পড়াই, সেটা কিন্তু স্ট্র্যাটেজিক কমিউনিকেশন হিসেবে একজন প্রফেশনাল কমিউনিকেশন এক্সপার্ট তৈরি করে দেওয়ার জন্য, সে যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই ভুলভাবে কমিউনিকেট না করে, এই যে পিআরের যে অপেশাদারিত্ব কাজগুলো হয়, এই জায়গাগুলো কিন্তু এই প্রফেশনালরা ফুলফিল করে। সেটা তো বাস্তবে আমরা দেখছি না, সেটা দেখছি আমাদের দেশের যে আইএনজিও গুলোতে আছে, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে এডিবি, সেসব জায়গায় কিন্তু তারা সরকারের সাথে যে কাজগুলো করছে, সেখানে আমিও কাজ করার সুবাদে আমি জানি, সেখানে সঠিক পেশাদারিত্ব। একই লোক যখন আইএনজিওতে যায় তখন আবার তার কাজের প্যাটার্ন চেঞ্জ হয় সিস্টেমের কারণে। আপনি যেটা বললেন গভর্নেন্স, মানে আপনি যখন গভর্নেন্স এনশিওর করতে না পারছেন তখন তো সে শুধু চাকরিটাই করে। এখন বাংলাদেশের এই অবস্থায় ধরেন যারা তরুণরা এখন সাংবাদিকতা পড়ছে, গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে পড়ছে, যারা ভবিষ্যতে কেউ কেউ তারকা হবে অথবা বড় প্রতিষ্ঠানের প্রধান হবে, তারা মানে তাদের সামনে এই হবার ক্ষেত্রে আপনার অবস্ট্রাকশনগুলো কি দেখেন? প্রথমে আমি বলি যে পেশাদারিত্বের জন্য যে ইন্টিগ্রিটি, মানে অনেকগুলো বিষয় মিলেই আসলে তার ইথিক্যাল জার্নালিজম বা ইথিক্যাল প্রফেশনাল হওয়ার জন্য মিডিয়া ল, ইথিক্স, এই যে বিষয়গুলো আছে, এইগুলো খুব গুরুত্বের সাথেই করতে হবে। এবং আমরা একটা কোর্স সব ইউনিভার্সিটি পড়াই না, কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করেছি যাতে সঠিক প্রফেশনাল তৈরি হয়। যে এই কোর্সটার লক্ষ্যই হচ্ছে প্রফেশনাল লাইফ স্কিলস ডেভেলপমেন্ট। এই কোর্সটা আমি নিজে ইন্ট্রোডিউস করায় ভূমিকা রেখেছি এবং এটা বাস্তবায়ন আমার বিভাগে আমি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকেছি। সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টের সাথে এই কোর্সটা থাকা উচিত। এই কোর্সটা শুধু শিক্ষার্থীদের মনে করিয়ে দেয় যে শেষে জব, আমার পড়াশোনার শেষে যেন একটা জবের জন্য আমরা অপেক্ষা করছি, এই মানসিকতার থেকে যেন তাকে দূরে করে দেয়। এই 4 বছরের যে জার্নি, সেখান থেকে একজন রূপান্তরিত গ্রাজুয়েট হয়ে সে বের হবে। অর্থাৎ সে ট্রান্সফর্মড একটা পার্সোনালিটি, যার মধ্যে স্কিলস আছে, যে স্কিলগুলো কোর কম্পিটেন্সি হিসাবে তার সিলেবাসে থাকবে। যেমন আমার বিভাগে 7টা কোর কম্পিটেন্সি নির্ধারণ করা আছে। আমার একটা 5 ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান আমি করেছি এবং স্ট্র্যাটেজিকের মধ্যে আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেছি, যাতে সে 4 বছর পরে যেন সে পূর্ণাঙ্গ জীবনটা, অর্থাৎ প্রফেশনাল লাইফ স্কিলস ডেভেলপমেন্ট, সে যেন সারা জীবনটা স্বচ্ছন্দে লিড করতে পারে, কখনো বেকারত্ব, চাকরির মানসিকতায় যেন সে না থাকে। যেমন তার কিছুটা রিফ্লেক্ট আমরা পাচ্ছি, যেমন এখন 8ম সেমিস্টারে যে আমাকে নিজেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টার্নশিপ দিতে হয় না, মাত্র 2-1-4টা দেই। ধরেন 20 জন 30 জনের মধ্যে 2-1-4টা দেই যারা একটু মানে দুর্বল স্টুডেন্ট, কিন্তু এরা কিন্তু অলরেডি কোন মিডিয়ায় সে তার নেটওয়ার্ক ডেভেলপ করে। আমার তো 10-12 জন এখন এই যে কয়েক বছরে, 3-4 বছরে 10-12 জন এখন লিড করছে টেলিভিশন চ্যানেলগুলো। তো এইগুলো হচ্ছে কেন? আমি যখন তাকে নির্ভয় দিচ্ছি যে এটা চাকরির জন্য তার স্কিলগুলো না, সে দুর্দান্তভাবে নিজেকে তৈরি করে, মানে নিজেকে তৈরি করলে প্রতিষ্ঠান তাকে খুঁজবে। রাইট, আমরা সেটাই বলি যে সেইটাই কারিকুলামের মধ্যে এবং চর্চার মধ্যে থাকতে হবে। আমাদের আর একটা ইউনিক একটা কোর্স আমরা করেছি মূল্যায়ন পদ্ধতিতে, সেটা হচ্ছে কেএসএ পদ্ধতিতে তার নলেজ লেভেলে যেন সে থাকে, যেটুকু তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য দরকার ততটুকু থাকে, কিন্তু তার বাইরে আরো 2টো দিক আমরা ফোকাস করি টোটাল মূল্যায়ন পদ্ধতিতে। একটা হচ্ছে অ্যাটিটিউড, তার এই অ্যাটিটিউডটা হচ্ছে তার প্রফেশনাল ইন্টিগ্রিটি। সে সমাজকে কিভাবে দেখে, সে রাষ্ট্রকে কিভাবে দেখে, সে নিজের পেশাদার, মানে তার নিজের বোধটা কি, জীবন বোধটাকে তাকে এখানে সে স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের মতো পারফর্ম করে কিনা, টিচারদের সাথে যে স্টুডেন্ট সম্পর্ক, এইগুলো সব মিলিয়ে তার অ্যাটিটিউডের জায়গা সে ঠিক আছে কিনা, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং জায়গা, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে সে একটা ক্রিটিক্যাল ক্রাইসিসে পড়তে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে কিনা, সে একটা প্রবলেম সলভ করতে পারে কিনা। এই যে প্রবলেম সলভিং স্কিল, এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল সিলেবাসে নাই। তো আমরা এই যে কেসের মধ্যে এই দুটো পরের যে কম্পোনেন্ট দুইটা, একটা হচ্ছে তার ইন্টেলেকচুয়াল
কগনিটিভ ইন্টেলেকচুয়াল, হুম, বোধের জায়গাটা তৈরি করা। হুম। দ্বিতীয়টা হচ্ছে তার সাইকোমোটর ডোমেন, যেটাতে আমরা বলি দক্ষতার যে স্কিলটা, যে হুম। দক্ষতাটা লাগবে, হার্ড স্কিল, সফট স্কিল। হুম, তোমার এইটা হচ্ছে হার্ড স্কিল, যে তুমি একটা ট্রিপলি বিভাগ থেকে করছো, কিন্তু তুমি কিন্তু ওইরকম একটা চ্যালেঞ্জিং প্রজেক্টে যদি তোমাকে দেওয়া হয়, হুম। কিন্তু তুমি সফট স্কিল না থাকলে তুমি এটা লিড করতে পারবে না। তাহলে এইটার ভারসাম্য যেরকম রক্ষা করতে সফট স্কিলটা দিতে হবে তাকে। একদম শেষ, মানে এই সময় যারা এবং তরুণরা, পুরোটা মিলে হচ্ছে লাইফ স্কিল। Right. এই সময় যে তরুণরা সে জার্নালিজমে পড়ুক কিংবা অন্য ডিপার্টমেন্টে পড়ুক, যদি সে সাংবাদিকতা আসতে চায় কিংবা আপনার ভাষায় নিজেই গণমাধ্যম হয়ে উঠতে চায়, মানে তার জন্য আপনার পরামর্শ কি? তার জন্য আমি পরামর্শ দেবো যে এই 3টে স্কিলের কথা বলছি, হুম। এইটা যে জায়গায় এই স্কিলগুলো একসাথে দেওয়া হয়, হুম। অর্থাৎ মিডিয়া লিটারেসি স্কিল, ইনফরমেশন লিটারেসি স্কিল, ICT টেকনোলজি স্কিল, কারিকুলামগুলো সেই জায়গা চেক করে যেন সে পড়ে, তাহলে ওই এনভায়রনমেন্টে সে ম্যাচ করবে। আর নিজেও যেন সে, কারণ হচ্ছে সবটা আসলে ইনস্টিটিউশনের ডিপেন্ড করে না, Right. অনেকটা আমরা এখন ট্রেনিং এর এখন জায়গায় তো প্রচুর পড়াশোনা আমরা অনলাইনেই করতে পারি, নিজের চেষ্টাই রাইট। আমি ওই পয়েন্টে আসছিলাম যে এখন কিন্তু ট্র্যাডিশনাল ট্রেনিং এর অত প্রয়োজন নাই, না। আমি নিজে নিজে শিখছি। হুম, হুম। আমাকে মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো টুলস আমাকে গাইড করে করে আমাকে হুম। স্কিল করে দিচ্ছে, হুম, হুম। তাই না? তো এবং এই প্রচুর লার্নিং মানে এলিমেন্ট আপনি ইউটিউবে পাবেন। ধরেন যে কোনো কোর্স আপনি যদি লিখে সার্চ করেন পেয়ে যাবেন। ভিডিও এডিটিং শিখে ফেলছে লোকেরা ইউটিউব দেখে। তবে একটা জায়গায় খুব বেশি ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে এখানে কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতে পারবে না, পারবে যে না। না। আচ্ছা, সেইটা মানে হচ্ছে কোথায় আমরা বাংলাদেশে? না, আমি বলছি যে ওই জায়গাটা সবসময় ম্যানুয়াল জায়গা থেকে যেতে আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ এটা অর্জন করতে হবে যে আমার সংস্কৃতির যে সুন্দর ইটা আমাকে মানবিক করে তোলে, আচ্ছা। সংস্কৃতির জায়গা থেকে, হুম। বোধের জায়গা থেকে, হুম। এমপ্যাথির জায়গা থেকে, যে আমি মানুষ, Right. এই মানুষ আমার পাশে, আত্মমানবতা, যেমন গাজার জন্য আমরা যেভাবে জি, করছি, সেইটা কি আমি আরো আমার আশেপাশে থাকতে পারে, তখন কিন্তু আমি মিডিয়া না বললে বোধহয় আমি করি না। যেটা মাগুরায় করছি সেটা হয়তো বরগুনায় করছি না। রাইট। সেই জায়গা কিন্তু মানবিক হয়ে উঠতে হবে। এই যে হিউম্যানিটি, এই যে ইনফরমেশনের মধ্যে হিউম্যানিটি আমাকে যোগ করতে হবে, মানে আমি রোবট না হয়ে যাই, এবং ইন্টিগ্রিটি থাকতে হবে। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি কিন্তু রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি এবং মানুষের প্রতি দায়বদ্ধ। ওই জায়গাটা যেন আমাকে মনে করেন কিনে না, মানে টেকনোলজি আমাকে যেন খেয়ে না ফেলে। না, টেকনোলজি শুধু না, সিস্টেম আমাকে কিনে নেয়। আচ্ছা। আমি একটা বড় ট্যালেন্ট এক জায়গায় বসেছি, কিন্তু আমি মানে লোভের জন্য, যেটা প্রেসার অন দ্য প্রেস বলে, যে জার্নালিস্টের অনেক রকম প্রেসার প্রলোভন থাকে, তাকে মানে আপনি যদি মনে করেন তাকে দিয়ে একটা ভুল রিপোর্ট মানে করিয়ে নেওয়া হয়, সেটার যে রাষ্ট্রের ক্ষতি, মানুষের ক্ষতি, সেইটা যেন তাকে চেক দিতে পারে। এই জায়গাটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে কিন্তু আমাদের এই ক্ষতি করছে, এই জায়গাটা দুর্বল করে দিতে পারে, কিন্তু এইটা অর্জন করতে হবে এবং এটা ইনস্টিটিউশনাল পাঠের থেকে এটা করতে হবে। আমি তো একটা করাই ওদেরকে, একটা গ্রিন মিডিয়া টক নামে, পাঠের সাংবাদিকতা, মাঠের সাংবাদিকতা, অথবা সাংবাদিকতা পাঠে এবং মাঠে। এইটা খুব আমাদের শিক্ষার্থীরা বিশ্বাস করে যে আসলে দুই দিকে ভারসাম্য লাগে। রাইট। ডক্টর অলিউর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ। এই ছিল আজকের পলিটিক্সে, যদিও পলিটিক্সের বাইরে আমরা অনেক কথা বললাম। ভালো থাকবেন সবাই।